অবরোধে দ্বিতীয় দিনে রাজশাহী ও বরিশালে সংঘর্ষে 10 পুলিশ সহ আহত অর্ধশতাধিক। দুর্বৃত্তের নাশকতায় উত্তরাঞ্চলের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন। অবরোধকারীদের ককটেলে আহত ব্যাংক কর্মচারী আনোয়ারার মৃত্যু। ঢাকা মেডিকেলে যন্ত্রণায় ছটফট করছেন অগ্নিদগ্ধ 4 ড্রাইভার। ব্যাপক সহিংসতায় আবারও অনিশ্চয়তার মুখে দেশের রাজনীতি। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে সমঝোতার তাগিদ বিশ্লেষকদের। এবং বিদ্যমান সংকটের মধ্যে জীবন জীবিকা নিয়ে দিশেহারা নিম্ন আয়ের মানুষ। রাজশাহীতে অসংখ্য শ্রমজীবীর স্থায়ী বেকার হওয়ার আশঙ্কা। সময় সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি শেখ ফাতেমা ওয়ারা। অবরোধের দ্বিতীয় দিনে আজ রাজশাহী ও বরিশালে পুলিশের সাথে বিএনপি ও জামায়াত কর্মীদের ব্যাপক সংঘর্ষে 10 পুলিশ সহ অর্ধশতাধিক আহত হয়েছেন। এই ঘটনায় বিএনপি ও জামায়াতের 15 নেতাকর্মীকে আটক করা হয়েছে। রাজশাহীতে সকালে বিএনপি ও জামায়াত কর্মীরা জড়ো হয়ে সোনাদিঘি মোড় এলাকায় অবস্থান নিতে গেলে পুলিশের সাথে সংঘর্ষ শুরু হয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে ককটেল ও ইট পাটকেল নিক্ষেপ করলে তারা রাবার বুলেট ও টিয়ার শেল ছোড়ে। প্রায় ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে 10 পুলিশ সহ 25 জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে 15 জনকে আটক করে। এদিকে সকালে বরিশালেও বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষে কমপক্ষে 25 জন আহত হয়েছেন। কাশীপুর সুরভি পেট্রোল পাম্পের কাছ থেকে বের হওয়া মিছিলে পুলিশ লাঠিচার্জ করলে সংঘর্ষ শুরু হয়। এ সময় ছত্রভঙ্গ নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। পুলিশের লাঠিচার্জ ও সংঘর্ষে অন্যদের মধ্যে মহানগর বিএনপির সহ সভাপতি মনিরুজ্জামান ফারুক আহত হন। এছাড়া খুলনায় পুলিশের সাথে বিএনপি কর্মীদের সংঘর্ষে 19 জন আহত হয়েছেন। সকালে অবরোধকারীরা নগরের পিটিআই মোড় থেকে মিছিল বের করলে পুলিশের সাথে তাদের সংঘর্ষ বাধে। অবরোধকারীরা পুলিশকে লক্ষ্য করে বেশ কয়েকটি ককটেল ছোড়ে এবং ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট, টিয়ার শেল ও শটগানের গুলি নিক্ষেপ করে। সংঘর্ষে 2 পুলিশ সহ 19 জন আহত হন। দর্শক, এই মুহূর্তে খুলনার খানজাহান আলী সড়কে আছেন আমাদের রিপোর্টার তরিকুল ইসলাম। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তরিকুল, খুলনায় কিন্তু এখন কিছুটা পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। সংঘর্ষের ঘটনাটি শুরু হয় মূলত 8:15টার দিকে। নগরীর পিটিআর মোড়ে 18 দলীয় জোট তারা অবরোধের সমর্থনে একটি মিছিল বের করে নজরুল ইসলাম মঞ্জু এমপির নেতৃত্বে, এবং তখনই পুলিশের বাধার মুখে পড়ে এবং পুলিশের সঙ্গে এক পর্যায়ে 18 দলের নেতা কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই সংঘর্ষটা এক পর্যায়ে ছড়িয়ে পড়ে খানজাহান রোডে, যেখানে সময় টেলিভিশনের ব্যুরো অফিস অবস্থিত মৌলভীপাড়া মোড় এবং এর আশপাশ দিয়ে মৌলভীপাড়া টি বাউন্ডারি রোড, মির্জাপুর, ইসুফ্র মির্জাপুর এলাকা এবং মডার্ন ফার্নিচার মোড় পর্যন্ত বিস্তৃত হয় এই এলাকাটি, এবং প্রায় 2.5 ঘন্টা ব্যাপী এই সংঘর্ষটি চলে। পুলিশ ব্যাপক প্রতিরোধ গড়ে তোলে এবং পুলিশের উপর ইটপাটকেল, দফায় দফায় ইটপাটকেল নিক্ষেপ করে 18 দলীয় জোটের নেতাকর্মীরা, এবং সেখান থেকে এক পর্যায়ে তারা পিছু হটে যায়। বিএনপির পক্ষ থেকে অবশ্য দাবি করা হয়েছে যে তাদের 11 জন কর্মী গুলিবিদ্ধ হয়েছে এবং পুলিশের 2 জন, এক এসআই সোহেল সহ 2 জন পুলিশ আহত হয়েছে। এবং পুলিশের আমরা এখানে যেটি দেখলাম যে সকাল থেকে এই পর্যন্ত মোট 10 জনকে আটক করা হয়েছে এবং এর পাশাপাশি আহত সংখ্যা কিন্তু 19 জনে দাঁড়িয়েছে। তো এর পাশাপাশি আরেকটু বলি যে বিজিবি কিন্তু ঘটনার শেষ পর্যায়ে এসে বিজিবি পুলিশের সাথে যোগ দেয় এবং বিজিবি 3 প্লাটুন বিজিবি এই অভিযানে অংশ নেয় পুলিশের সাথে, এবং পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে পিছু হটতে বাধ্য করে হরতাল সমর্থকদের। এবং এই মুহূর্তে খুলনার পরিস্থিতি ওয়ারা মোটামুটি শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে। আরেকটি তথ্য আপনাদের জানিয়ে রাখি, গতকাল নগরীর 2টি জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটে, পাওয়ার হাউস মোড় এবং আলিয়া মাদ্রাসা মোড় এলাকাতে। এই 2টি ঘটনায় কিন্তু নগর বিএনপি সভাপতি এবং সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু এবং বর্তমান সিটি মেয়র এবং নগর বিএনপি সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির সহ প্রায় 300 জন অজ্ঞাতর নাম উল্লেখ করে কিন্তু 2টি মামলা হয়েছে খুলনা থানাতে। তো এই ছিল মোটামুটি খুলনার অবরোধের সর্বশেষ পরিস্থিতি। ওয়ারা, ধন্যবাদ তরিকুল। দর্শক, 18 দলের ডাকা 48 ঘন্টা অবরোধে দ্বিতীয় দিনের পরিস্থিতি জানাচ্ছিলেন খুলনা থেকে আমাদের রিপোর্টার তরিকুল ইসলাম।
অবরোধে বিচ্ছিন্ন সহিংসতা এখন পর্যন্ত বিজিবির এক সদস্য সহ 8 জন নিহত হয়েছেন। দুর্বৃত্তের নাশকতা বিভিন্ন স্থানে ব্যাহত হচ্ছে রেল যোগাযোগও। সকাল থেকে রাজধানীর পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হলেও রাজধানী মিরপুরে কালশীতে পিকেটাররা 4টি ককটেলের বিস্ফোরণ ছাড়াও একটি অটোরিকশায় আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। সংখ্যায় কম হলেও রাস্তায় বিভিন্ন ধরনের যান চলাচল করছে। যে কোনো ধরনের নাশকতা এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান রয়েছে। এছাড়া কমলাপুর রেল স্টেশন থেকে বেশ কিছু ট্রেন ছেড়ে যাওয়ার খবরও পাওয়া গেছে। তবে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো লঞ্চ ছেড়ে না গেলেও শরীয়তপুর ও চাঁদপুরে 2টি লঞ্চ ছেড়ে গেছে। দর্শক, এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন আমাদের রিপোর্টার আশিকিন প্রিন্স। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। প্রিন্স, অবরোধের দ্বিতীয় দিনে বিলম্ব হলেও কমলাপুর রেল স্টেশন থেকে বিলম্ব হলেও কিন্তু নিয়মিতভাবেই বিভিন্ন রুটে ট্রেন চলাচল করছে। দর্শক, চিটাগং থেকে তুনা নিশিতা এক্সপ্রেস এই ট্রেনটি এসে পৌঁছেছে সকাল 9টায় কমলাপুর রেল স্টেশনে। এই ট্রেনটির আসার কথা ছিল সোমবার রাতে, কিন্তু 10 ঘন্টা অর্থাৎ 20 ঘন্টারও অধিক সময় পর এই ট্রেনটি কমলাপুর রেল স্টেশনে এসে পৌঁছেছে। কিছুক্ষণ আগে অর্থাৎ 9:55-র দিকে এই ট্রেনটি যাত্রী নিয়ে চিটাগংয়ের উদ্দেশ্যে আবার রওনা দিয়েছে। তার পাশে 5 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে লালমনি এক্সপ্রেস। এই ট্রেনটি এসেছে সকাল 9টার দিকে। এই ট্রেনটির কমলাপুর স্টেশনে আসার কথা ছিল গতকাল রাত 10টার দিকে। প্রায় 10 ঘন্টারও অধিক সময় পর এই ট্রেনটি কমলাপুর স্টেশনে এসেছে। এই ট্রেনটি এখনো দাঁড়িয়ে রয়েছে। ঠিক এর পাশে প্ল্যাটফর্ম অর্থাৎ 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে তিস্তা এক্সপ্রেস। এই ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে সকাল থেকে। দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে এই ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা ছিল সকাল 7:20 কিন্তু এখন পর্যন্ত এই ট্রেনটি কমলাপুর ছাড়তে পারেনি। কমলাপুর তিস্তা এক্সপ্রেসের যে যাত্রীরা রয়েছেন সেই যাত্রীরা অপেক্ষা করছেন ট্রেনে উঠে কখন তাদের এই ট্রেনটি ছেড়ে যাবে। স্টেশন কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন যে গাজীপুরে রাজেন্দ্রপুরে বগি লাইনচ্যুত হওয়ার কারণে এই রাস্তা ক্লিয়ার নেই, সে কারণে তিস্তা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাচ্ছে না, এখন পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে। এছাড়া খুলনা থেকে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি এসে পৌঁছেছে সকাল 7:30টারও পরে। এই ট্রেনটি কিন্তু আসার কথা ছিল ভোর 5:40। এই ট্রেনটি ছেড়ে গিয়েছে 9টার দিকে। দর্শক, বলা যেতে পারে যে ট্রেনের যে একটা শিডিউল বিপর্যয় ঘটেছে, শিডিউল বিপর্যয় হওয়ার কারণে যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। দর্শক, এখন পর্যন্ত কমলাপুর রেল স্টেশনে কিন্তু যাত্রীর সংখ্যা তুলনামূলকভাবে অনেকটাই কম। এছাড়া যেসব ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে এবং যেসব ট্রেনগুলো কমলাপুরে এসে পৌঁছাচ্ছে সেই ট্রেনগুলোতে কিন্তু যাত্রীর সংখ্যা কিন্তু অনেকটাই কম। কেননা আমরা যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে তারা আতঙ্কিত ট্রেনে ভ্রমণ করার জন্য। তারা বলেছেন যে অবরোধকে কেন্দ্র করে রেল লাইনের স্লিপারগুলো খুলে ফেলা হচ্ছে, ফিশ প্লেট খুলে ফেলা হচ্ছে। এই কারণে তাদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত, এই কারণে তারা অনেকেই ভ্রমণ করছে না ট্রেনে। এছাড়া ভোর থেকেই দুটি ট্রেন সঠিক সময় চলে গিয়েছে, অর্থাৎ সিলেটের উদ্দেশ্যে পারাবত এক্সপ্রেস 6:40 চলে গিয়েছে এবং ধূমকেতু এক্সপ্রেস 6টার দিকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে। এই দুটো ট্রেন বাদে অন্যান্য ট্রেনগুলো বিলম্বে কমলাপুর স্টেশন ছেড়ে যাচ্ছে। কমলাপুর স্টেশন থেকে এই ছিল সর্বশেষ তথ্য। প্রিন্স, আপনাকে ধন্যবাদ। দর্শক, কমলাপুর রেল স্টেশন থেকে অবরোধের দ্বিতীয় দিনের পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার আশিকিন প্রিন্স। অবরোধের দ্বিতীয় দিনে আজ গাজীপুরের রাজেন্দ্রপুর, কিশোরগঞ্জের বাজিতপুর ও জয়পুরহাটে রেল লাইনের স্লিপার ও ফেসপ্লেট খুলে ফেলায় উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ ব্যাহত হয়। সকালে দুর্বৃত্তরা জয়পুরহাটের উড়ির ব্রিজের কাছে প্রায় 300 ফুট রেল লাইন উপড়ে ফেলায় সারা দেশের সাথে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এর ফলে বিভিন্ন স্থানে আটকা পড়ে বেশ কটি ট্রেন। কিছুক্ষণ আগে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। এদিকে গাজীপুরের রাজেন্দ্রপুরের গজারি বনের কাছে ফিশ প্লেট খুলে ফেলায় গত রাত 10টার দিকে তারাকান্দি থেকে ঢাকাগামী অগ্নিবীণা ট্রেনের 4টি বগি লাইনচ্যুত হয়। এতে গত 12 ঘন্টা ধরে বন্ধ রয়েছে ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল। অন্যদিকে ভোরে চাঁদপুরের শাহরাস্তিতে রেল লাইন উপড়ে ফেলে দুর্বৃত্তরা, এতে এই রুটে রেল চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া কিশোরগঞ্জের বাজিতপুরের গাদিরচর এলাকায় অবরোধকারীরা 145 ফিট ফিশপ্লেট খুলে ফেলে, এতে ভৈরব ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। বাজিতপুরে ঢাকাগামী 11 সিন্দুর ময়মনসিংহগামী একটি লোকাল ট্রেন ভৈরবে আটকে আছে।
রাজধানীর খিলগাঁওয়ে গতকাল অবরোধকারীদের ছোড়া ককটেলে গুরুতর আহত মালিবাগ ন্যাশনাল ব্যাংকের কর্মচারী আনোয়ারা বেগম আনু মারা গেছেন। ভোর 3:30টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এছাড়া অবরোধে হাতিরঝিল এলাকায় দুর্বৃত্তদের দেয়া আগুনে দগ্ধ সিএনজি চালক সুবেদ আলী ও রামপুরার বনশ্রী এলাকায় লেগুনা চালক মোজাম্মেল গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে যন্ত্রণায় ছটফট করছেন। গতকাল বিকেল 3:15টার দিকে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে খিলগাঁও তিলপাপাড়ায় অবরোধ সমর্থনে মিছিল থেকে কয়েকটি ককটেল ছোড়া হলে এটি ব্যাংক কর্মচারী আনোয়ারার মাথায় লাগে। আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। বিস্ফোরণে আনোয়ারার মাথার খুলি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে চিকিৎসক জানান। চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তিনি মারা যান। এদিকে হাসপাতালে চিকিৎসাধীন সুবেদ আলী ও মোজাম্মেলের গাড়িতে পেট্রোল ঢেলে আগুন দিয়েছিল অবরোধকারীরা। চিকিৎসক জানিয়েছেন, মোজাম্মেলের শরীরের 60 ভাগ পুড়ে গেছে আর সুবেদ আলীর শরীরের 15% পুড়লেও তার অবস্থা আশঙ্কাজনক। দুটি ঘটনায় গতকাল সন্ধ্যা 7:30টার দিকে ঘটে। অন্যদিকে অবরোধ শুরুর আগে অবরোধের প্রথম দিন দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছেন আরও দুজন সিএনজি অটোরিকশা চালক। উপার্জনক্ষম এই ব্যক্তিদের এমন দশায় দিশেহারা হয়ে পড়েছে তাদের হতদরিদ্র পরিবার। সালাউদ্দিন সুমনের প্রতিবেদন। আগুনে ঝলসে যাওয়া সিএনজি অটোরিকশা চালক সাবেদ আলীর স্বজনদের এভাবেই আহাজারি করতে দেখা যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। অবরোধ কর্মসূচির প্রথম দিন দুপুরে জীবিকার তাগিদে বের হলে রাজধানীর বাংলা মোটরের ইস্টার্ন প্লাজার সামনে আক্রান্ত হন গাইবান্ধার সুন্দরগঞ্জের এই খেটে খাওয়া মানুষটি। পানি যেমন ছিটা দেয় না, এইরকম একটা ছিটের লগে লগে আমার গায়ে আগুন ধরে গেল। পরে দেখছি গাড়িতে আগুন। আমি চিৎকার করে পরে গেট মানে কষ্ট করে গেট খুলে বাইরে হয়েছি। এদিকে সোমবার সন্ধ্যার পর কুমিল্লায় অগ্নিদগ্ধ হন আরেক সিএনজি অটোরিকশা চালক রুবেল মিয়া। দুর্বৃত্তদের আচমকা হামলার শিকার হন তিনি। তাকে ওই রাতেই ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। গাড়ি বাড়ি মারছে, বাড়ি মারার পরে গাড়ি উল্টে গেছে, উল্টে দেওয়ার পরে মানে গাড়ির আগুন ধরে গেছে। দুর্বৃত্তদের দেয়া আগুন শুধু যে দিন এনে দিন খাওয়া এই মানুষটির শরীর পুড়িয়েছে তা নয়, সেই সাথে উপার্জনের পথ বন্ধ হয়ে যাওয়ায় একটি পরিবারকে ফেলে দিয়েছে চরম অনিশ্চয়তার মুখে। এই অবস্থায় সামনের দিনগুলো কিভাবে পার করবেন এ নিয়ে দুশ্চিন্তার শেষ নেই পরিবারের সদস্যদের। এই যে আমার স্বামী আজকে এই অবস্থা হইলো, আজকে আমি এই সংসার কিভাবে দেখবো, কিভাবে আমার ছেলে মেয়ে নিয়ে চলবো। অগ্নিদগ্ধ রুবেল মিয়ার শরীরের 23% ও সাবেদ আলীর শরীরের 15% পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে গত রাতে বরিশালের উজিরপুরে ঢাকা বরিশাল মহাসড়কে অবরোধকারীদের দেয়া আগুনে দগ্ধ হয়েছেন এক মাইক্রোবাস চালকও। অগ্নিদগ্ধ মাইক্রোবাস চালক হাবিব জানান, কয়েকজন যাত্রী নিয়ে বরিশালের উজিরপুর থেকে মাওয়া ফেরিঘাটের উদ্দেশ্যে যাচ্ছিলেন তিনি। রাত 8:30টার দিকে সড়কে গাছ ফেলে একদল পিকেটার গাড়ির গতিরোধ করে ভাঙচুর শুরু করে। পরে এতে আগুন ধরিয়ে দেয়। এ সময় অগ্নিদগ্ধ হন তিনি। ব্যাপক সহিংসতায় আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে দেশের রাজনীতি। মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই প্রধান দু দলের মধ্যে সমঝোতা না হলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এহসান জুয়েলের বিশেষ প্রতিবেদন। প্রধান নির্বাচন কমিশনারের তফসিল ঘোষণার পরপরই 18 দলীয় জোটের অবরোধ ঘোষণা এবং পরে দেশব্যাপী ব্যাপক সহিংসতা আবারও অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে দেশের রাজনীতিকে। এই অবস্থায় তফসিল অনুযায়ী 2রা ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই প্রধান দুটি দলের মধ্যে সমঝোতা না হলে সেই সুযোগ আরো কমে আসবে। শেষ পর্যন্ত তা শুধু নির্বাচনকেই অনিশ্চিত করবে না, পুরো সংলাপ প্রক্রিয়াকেই ব্যর্থ করে দেবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তফসিল ঘোষণা করলে এমনিতেই সম্ভাবনা কমে আসছে। সুতরাং মনোনয়নপত্র দাখিল করার আগে যদি তাদের মধ্যে সমঝোতা না হয় তাহলে পরে যারা নির্বাচন বর্জন করছেন বলছেন তারা তো মনোনয়নপত্র দাখিল করতে পারবেন না। মনোনয়নপত্র দাখিল না করতে পারলে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। সুতরাং সমঝোতা সম্পূর্ণ অর্থহীন হয়ে যাবে। একটা তফসিল ঘোষণা আগে হওয়া বাঞ্ছনীয় ছিল, তা সত্ত্বেও সময় কখনো শেষ হয়ে যায় না। সদিচ্ছা থাকলে এখনো সম্ভব। মনোনয়নপত্র দাখিলের অন্তত 7 দিন কি 10 দিন আগে একটা সমঝোতা হতে হবে। অন্য পক্ষ মনোনয়নপত্র জমা নাই দিলেন তাহলে আপনার নির্বাচন তো তাদেরকে বাদ রেখেই হবে। সুতরাং সমঝোতা তো
হলো না বলতে হবে। তবে প্রধান দুটি রাজনৈতিক জোটের মধ্যে সমঝোতার সম্ভাবনা দেখা গেলে প্রয়োজনে তফসিলি পিছিয়ে দেওয়া সম্ভব বলে মনে করছেন তারা। এদেশে বিভিন্ন সময় তফসিল পরিবর্তন করা হয়েছে, যেমন গত 2008 সনে যে নির্বাচন, এই নির্বাচনের তারিখ 3 বার পরিবর্তন করা হয়েছে। এটা তো পাথরে খোদাই করা তারিখ না, সাংবিধানিক বাধ্যবাধকতার মধ্যে সেটা করার সুযোগ এখনো রয়েছে। তফসিল ঘোষণা করার পরেও যদি সমঝোতার সম্ভাবনা দেখা দেয়, নির্বাচন কমিশন সেটাকে পরিবর্তন করতে পারে। তবে পুরো প্রক্রিয়াটি নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার উপর, এমনটাই মনে করছেন দেশের বিশিষ্টজনরা। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। এদিকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে চরম উৎকণ্ঠা জানিয়ে রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক সমঝোতার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন 6 বিশিষ্ট নাগরিক। গতকাল সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে বৈঠক করে তারা এই আহ্বান জানান। বিরোধী দল ছাড়া নির্বাচন হলে ভবিষ্যতে গণতন্ত্র বিপর্যয়ের মুখে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তারা। 5 জানুয়ারি 2014 দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বিরোধী দলের অবরোধ কর্মসূচি এবং সহিংস রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত সুশীল সমাজের প্রতিনিধিরা এ সংকট সমাধানে অনানুষ্ঠানিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবকের কাছে হাজির হন ডক্টর কামালের নেতৃত্বে 6 বিশিষ্ট নাগরিক। মঙ্গলবার সন্ধ্যায় আব্দুল হামিদের সাথে বঙ্গভবনে বৈঠক করেন ডক্টর জামিলুর রেজা চৌধুরী, আকবর আলী খান, সুলতানা কামাল, শাহাদিন মালিক এবং বদিউল আলম মজুমদার। বৈঠক শেষে গণমাধ্যমের কাছে তারা বলেন, রাষ্ট্রের মালিক হিসেবে সাংবিধানিক দায় থেকেই তাদের এই উদ্যোগ। আমরা আমাদের নিজ নিজ জায়গা থেকে কাজ করে যাব। আর আজকে যে আমরা এইভাবে এসেছি যে আমরা দলমত নির্বিশেষে যে একটা ঐক্য দেশে আছে, সাংবিধানিক যে দায় দায়িত্ব রাষ্ট্রের মালিক হিসাবে আমাদের উপরে আছে, সেটা সেই একই কথা যে আমাদের এখতিয়ারের মধ্যে, আমাদের ক্ষমতার মধ্যে আমরা সেটা পালন করে যাব। আর তো যাওয়ার কোথাও নাই, আসতে হলে এখানেই আসতে হবে। রাষ্ট্রপতিকে অনানুষ্ঠানিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে তারা বলেন, সবার অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন চায় সবাই। দেশের মানুষের মধ্যে ঐক্যমত আছে, তারা গণতন্ত্রকে বজায় রাখতে চায়, শান্তি চায়, সুষ্ঠু নির্বাচন চায়। প্রধান বিরোধী দল ছাড়া নির্বাচন হলে পরে সেটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটা বিপর্যয় ডেকে আনতে পারে। এদিকে রাষ্ট্রপতির পক্ষ থেকে বলা হয়েছে, সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকেই সমস্যা সমাধানে সব পক্ষকে অবহিত করবেন তিনি। রাষ্ট্রপতি তাদের কথাগুলো গভীর মনোযোগের সঙ্গে শোনেন। তিনি বলেন, এর আগে সংবিধানের মধ্যে থেকেই তিনি 18 দলীয় জোটের কথাগুলো সরকারকে অবহিত করেছেন, যার প্রভাব আপনারা ইতিমধ্যেই দেখেছেন। আবুল কালাম আজাদ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, শিশুদের সহিংসতার মুখে ঠেলে দিতে পারে না সরকার, মন্তব্য শিক্ষামন্ত্রীর। অবরোধের কারণে আজকের প্রাথমিক সমাপনী পরীক্ষা 29 নভেম্বর। ননস্টিকি প্যারাশুট বেলিফুল লাইট, যা চুলকে করে আরো আকর্ষণীয়। বিদ্যমান রাজনৈতিক সংকটের কারণে আতঙ্ক আর অনিশ্চয়তার মাঝে পড়ে জীবন জীবিকা নিয়ে এখন দিশেহারা রাজশাহী নিম্ন আয়ের মানুষেরা। বিশ্লেষকরা বলছেন, সংকটের দ্রুত সমাধান না হলে স্থবির হয়ে পড়বে খেটে খাওয়া এইসব মানুষের জীবনযাত্রা, স্থায়ীভাবে বেকার হয়ে পড়বে অসংখ্য শ্রমজীবী মানুষ। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে আরো জানাচ্ছেন মেহেরুল সুজন। এই লাথি কিংবা দেশলাইয়ের কাঠি বাহনটির সঙ্গে চুরমার আর ভস্য করে দিয়েছে দিন এনে দিন খাওয়া অটোরিকশা চালকের জীবিকার সংস্থানও। সাম্প্রতিক রাজনৈতিক উত্তাপে সবচেয়ে বেশি যেন পুড়ছেন রাজশাহীর শ্রমজীবী মানুষ। দুই জোটের বিপরীতমুখী অবস্থানে আয় রোজগারে পঙ্গু কিংবা বেকার হতে বসেছেন তারা। গাড়ি ঘোড়া চালাতে পারছি না, আমরা তো দিন মজুরি। আমাদের যেটা রোডে আমরা ভাড়া যেটা থাকে 300, সেখানে এখন নেমে এসেছে 150। রাস্তাঘাটে আমরা গরিব মানুষ যদি না চলতে পারি, তাহলে তো আমাদের ধরেন ব্যবসা বাণিজ্য না করতে পারলে তো আমার গরিব মানুষ পেট চলবে না। একবেলা খাবার জুটলে পরের বেলা কি খাবেন, এই যাদের জীবনভর চিন্তা, তাদেরও মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে চলমান রাজনৈতিক পরিস্থিতি। সমঝোতা চাই, সমাধানে আসেন। এই জ্বালা পড়ে হরতাল আমরা চাই না। খুব শীঘ্রই আমাদের একটা নির্বাচন হলে হয়তো আপনার দেশের মানুষটা বা জনগণের জন্য খুব উপকার হবে। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক দলগুলোর ক্ষমতা কেন্দ্রিক লড়াইয়ে বরাবরের মতো এবারও সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে শ্রমজীবী মানুষ। তাদের কথা মাথায় রেখে অবিলম্বে সমঝোতার পথে দুই জোটের এগিয়ে আসা দরকার। জাতিকে সমূহ বিপদের হাত থেকে রক্ষা করার মানুষে এবং 111-এর শিক্ষা থেকে প্রকৃত শিক্ষা নিয়ে আমি মনে করি ওনারা অনতিবিলম্বে, সময় শেষ হয়ে যাচ্ছে, অনতিবিলম্বে ওনারা আলোচনায় বসবেন, সমাধান করবেন।
24 অক্টোবরের পর থেকে এ পর্যন্ত 10 দিন হরতাল হয়েছে। আর দ্বিতীয় দিনের মতো আজ বুধবার চলছে 18 দলের ডাকা অবরোধ কর্মসূচি। মেহেরুল সুজন, সময় সংবাদ, রাজশাহী। গতকাল অবরোধকারীদের হামলার শিকার হওয়ার আগে হরতালে ছেলেকে সাবধান থাকার কথা বললেও নিজে বাঁচতে পারেননি ফেনীর টেম্পু চালক দুলাল মিয়া। তাকে হারিয়ে হতদরিদ্র পরিবারটি এখন দিশেহারা। জুলহাস তালুকদারের ক্যামেরায় বখতিয়ার মুন্নার প্রতিবেদন। হাসপাতালের মেঝেতে মা শামসুন নাহারের পাশে এভাবে বসে থাকলেও 6 বছরের অবুঝ ছেলে তুহিন জানে না তার বাবার ঠিকানা এখন না ফেরার দেশে। মঙ্গলবার সন্ধ্যা 7:30টার দিকে শহরতলি কাজিরবাগ এলাকায় রাজমিস্ত্রি ছেলে রিপনকে শীতের কাপড় দিয়ে টেম্পু নিয়ে বাড়ি ফিরছিলেন দুলাল মিয়া। সেখানে অবরোধকারীরা টেম্পুটিতে ইট পাটকেল ছুড়ে মারলে আহত হন তিনি। স্থানীয়রা আহত দুলাল মিয়াকে এখানে ভর্তি করানোর পর তিনি মারা যান। খবর পেয়ে ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্ব জয়নারায়ণপুর গ্রামের বাড়ি থেকে ছুটে আসে তার পরিবার। সাঁতা খাবাইছে, সাঁতা খাইছি, এরে আরাপুরের টেয়া কিছু দিছি, টেয়া লুবা দিয়েছে। বেড়াবা যদি আরো ধরে গাইলে 12 কিলো কম আর উঠেছি, কষ্ট করে উঠেই না কাম করে কাবু জব দিয়ে না ভাই। ফেনী মডেল থানার পরিদর্শক জানালেন জড়িতদের গ্রেফতার করা হবে। ইটটা তার চল থেকে শুরু করে এখানে লাগে, লাগার পরে পরে সে ওখানে ঢলে পরে স্থানীয় পথচারীরা তাকে এনে 8:30টার দিকে হসপিটালে ভর্তি করে। যারা জড়িত আমরা ইনশাল্লাহ তাদেরকে অচিরেই গ্রেফতার করে আইনের আওতায় আনব। টেম্পু চালক দুলাল মিয়া 3 ছেলে ও 1 মেয়ের বাবা। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। দর্শক, এই মুহূর্তে রাজশাহীর সাগরপাড়া এলাকায় আছেন আমাদের রিপোর্টার মেহেরুল সুজন। রাজশাহীর অবরোধ পরিস্থিতি জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সুজন, অবরোধের মধ্যে রাজশাহীর কি অবস্থা? ওয়ারা, আপনি জানেন যে আজকে অবরোধের পাশাপাশি রাজশাহীতে কিন্তু নগর বিএনপির ডাকে সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত আধা বেলার হরতালও চলছে। তো সকাল থেকে পরিস্থিতি একটু একটু করে উত্তপ্ত হতে শুরু করেছে রাজশাহীতে। সকালের দিকে একটি সংঘর্ষ হয়েছে সকাল 8টার দিকে রাজশাহী কলেজের সামনে সোনাদিঘি মোড় এলাকায়। সেখানে 18 দলের নেতাকর্মীরা অবরোধ এবং হরতালের সমর্থনে রাজশাহী কলেজের সামনে অবস্থান নিলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া এবং এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে 18 দল নেতাকর্মীদের মুহুর্মুহু ককটেলের বিস্ফোরণে এবং ককটেলের আঘাতে সেখানে পুলিশের অন্তত 10 জন সদস্য আহত হয়েছেন। এর পাশাপাশি 18 দল নেতাকর্মীদের মোটামুটি 15 থেকে 20 জনের মতো আহত হয়েছেন। সব মিলিয়ে সেখানে 25 থেকে 30 জন আহত হওয়ার খবর আমরা পেয়েছি এবং প্রায় আধা ঘন্টার এই সংঘর্ষে পুরো সাহেববাজার এলাকায় কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়ে। আধা ঘন্টা পরে সংঘর্ষ থেমে গেলেও একটু আগে আমরা যে খবরটি পেয়েছি যে নগরীর ঠিক বাইরে কাটাখালী এলাকায় সেখানে জেলা 18 দলের নেতাকর্মীদের সঙ্গে এই মুহূর্তে পুলিশের কিন্তু সংঘর্ষ চলছে। সেখানে 18 দল নেতাকর্মীরা কাটাখালীতে রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করার চেষ্টা করলে এই সংঘর্ষ শুরু হয় এবং এখনো সেখানে সংঘর্ষটি চলছে। তো এই দুটো সংঘর্ষের ঘটনা ছাড়া কিন্তু রাজশাহীতে অবরোধ এবং আঞ্চলিক হরতালের পরিস্থিতি মোটামুটি শান্ত রয়েছে। সকাল থেকে বাস এবং আন্তজেলা এবং দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও ট্রেন চলাচল আমরা কিছুটা স্বাভাবিকই দেখতে পেয়েছি। আর যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে র্যাব পুলিশের পাশাপাশি গতকাল মধ্যরাত থেকে মহানগরী এলাকায় 4 প্লাটুন বিজিবিও মোতায়েন করা হয়েছে। তো ওয়ারা, আমার কাছে এই ছিল রাজশাহীর অবরোধ এবং আঞ্চলিক হরতালের সর্বশেষ অবস্থা। ধন্যবাদ সুজন। দর্শক, নগর বিএনপির ডাকা আধাবেলা হরতাল পরিস্থিতি এবং অবরোধের দ্বিতীয় দিনে খবরাখবর জানাচ্ছিলেন রাজশাহী থেকে আমাদের রিপোর্টার মেহেরুল সুজন। আবারও অবরোধের প্রসঙ্গ। শিডিউল অনুযায়ী 5টি লঞ্চ ছাড়ার কথা থাকলেও গত রাতে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে এসেছে 2টি লঞ্চ। নদীবন্দরে বিভিন্ন সূত্র জানায় রাত 8:45টার দিকে টার্মিনালে থাকা বরিশাল পাতারহাট রুটের ছোট লঞ্চ এমভি সাচনায় একদল পিকেটার অগ্নিসংযোগের চেষ্টা করে। পরে বন্দরে থাকা লোকজনের তাড়া খেয়ে পালিয়ে যায় পিকেটাররা। এর পরপরই বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে নির্ধারিত সময়ের 8 ঘন্টা আগে এমভি পারাবত 11 ও কালাম খান 1 লঞ্চ দুটি বন্দর থেকে ছেড়ে যায়। তবে ছেড়ে যায়নি পারাবত 9, সুরভি 7 ও কীর্তনখোলা 1 নামে লঞ্চ 3টি। জাতি সংকটের কারণে 5টির পরিবর্তে 2টি লঞ্চ ছেড়ে গেছে বলে উল্লেখ করলেও নির্ধারিত সময়ের আগে লঞ্চ ছেড়ে যাওয়ার বিষয়টি কৌশলে এড়িয়ে যান বন্দর কর্মকর্তা। দর্শক, এই মুহূর্তে বরিশালের কালীবাড়ি এলাকায় আছেন আমাদের রিপোর্টার ফিরদাউস সোহাগ। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সোহাগ, বরিশালে অবরোধের কি অবস্থা?
ওরা আসলে বরিশালে এতদিন মোটামুটি শান্তিপূর্ণই ভাবে অবরোধ বা হরতাল টরতাল মোটামুটি পালিত হচ্ছিল, কিন্তু আজকের বিষয়টি একটু উত্তপ্ত হয়ে ওঠে। সকাল 8টার দিকে মহানগর বিএনপির উদ্যোগে একটি মিছিল বের করা হয় নগরীর ঢাকা বরিশাল মহাসড়কের কাশীপুর এলাকায়। সেখানে একটি মিছিল শুরু হলে পেছন থেকে পুলিশ লাঠিচার্জ করে। তখন মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায় এবং পুলিশের প্রতি ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় ধাওয়া পাল্টা দেওয়া হয়, ইট পাটকেল নিক্ষেপ। এবং কিছুক্ষণ আগে আমি বরিশালের পুলিশ কমিশনারের সাথে কথা বলেছিলাম, উনি আমাকে জানিয়েছেন যে 121 রাউন্ড টিয়ার 121 রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করতে হয়েছে মিছিলকারীদের এবং আক্রমণকারীদের করার জন্য, নিবৃত্ত করার জন্য। এছাড়া 16 রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়। এ পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি যে বরিশাল মহানগর বিএনপির সহসভাপতি মনিরুজ্জামান ফারুক, ফরহাদ হোসেন এমপি সহ এ পর্যন্ত আমরা মোটামুটি 40 থেকে 50 জনের আহত হওয়ার খবর পেয়েছি পুলিশের লাঠিচার্জ ইটপাটকেল নিক্ষেপে। এছাড়া 7 জন পুলিশের সদস্য কিছু আহত হয়েছেন। এখন মোটামুটি কিন্তু ওয়ারা পরিস্থিতি মোটামুটি শান্তিপূর্ণ পর্যায়ে চলে এসেছে, ব্যাপক পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া নগরীর বিভিন্ন জায়গায় ছোটখাটো 2-1টা ঘটনা ঘটেছে। এই ছিল মোটামুটি বরিশালের এখনকার পরিস্থিতি। ওয়ারা। সোহাগ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে অবরোধ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার ফিরদাউস সোহাগ। এবারে অন্য প্রসঙ্গ। বিরোধী দলের অবরোধের কারণে সারা দেশের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নেওয়া 30 লাখ শিক্ষার্থীর জীবনের নিরাপত্তার কথা বিবেচনায় রেখে আজকের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এটি আগামী শুক্রবার সকাল 9:30টায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। গতকাল বিকেলে সচিবালয় প্রেস ব্রিফিংয়ে এই কথা জানান তিনি। আমাদের রাজনৈতিক নেতারা তারা অযৌক্তিক কাজ করলে, বিবেকহীন কাজ করলে আমাদের ছেলে মেয়েদের কথা আমরা তাদের বিবেকহীন এই আক্রমণাত্মক কিংবা এই রকম একটা হিংসাত্মক পথে আমরা ঠেলে দিতে পারি না। এই বিষয়টি বিবেচনা করে আমরা স্থির করেছি যে আগামীকাল আমরা পরীক্ষা স্থগিত রাখব, রেখে আগামীকালের পরীক্ষাটা এর পরবর্তী শুক্রবারে আমরা সকাল 9:30টায় অনুষ্ঠিত হবে এবং অন্য যে পরীক্ষাটি আছে তার বৃহস্পতিবার সেটা যথারীতি অনুষ্ঠিত হবে। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা বিভিন্ন মহলের চাপের মুখে বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই পরীক্ষা বাতিল করে। এর প্রতিবাদে সমন্বিত ভর্তি পরীক্ষার প্রবক্তা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল ও তার স্ত্রী পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর ইয়াসমিন হক সন্ধ্যায় পদত্যাগ করেন। ডক্টর জাফর ইকবালের পদত্যাগের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ মুখর হয়ে ওঠে। রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন ঘেরাও করে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা বাতিলের প্রতিবাদ জানান। এদিকে এই সিদ্ধান্তের প্রতিবাদে সিএসই বিভাগের শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা ও ক্লাস বর্জনের ডাক দিয়েছে। সাতক্ষীরায় গত রাতে আসামি ধরতে গেলে পুলিশের সাথে জামায়াত কর্মীদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। সদর উপজেলার আগরদাড়ি এলাকায় এই সংঘর্ষ হয়। পরে জেলা বিএনপি সহসভাপতি সহ 18 জনকে আটক করেছে পুলিশ। সাতক্ষীরা সদর থানার ওসি জানান, রাতে কয়েকশো পুলিশ, র্যাব ও বিজিবি সদস্য আগরদাড়ি এলাকায় আসামি ধরতে গেলে জামায়াত কর্মীরা মাইকিং করে কয়েক হাজার লোক জড়ো করে তাদের উপর ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করে। পরে তারা দেশীয় অস্ত্র নিয়ে যৌথ বাহিনীর সদস্যদের উপর হামলা চালানোর চেষ্টা করে। আত্মরক্ষার্থে যৌথ বাহিনীর সদস্যরা বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে। এ সময় শামসুর রহমান নামে একজন নিহত হয়েছে বলে দাবি করেছে এলাকাবাসী। অবশ্য পুলিশ নিহত হওয়ার এই খবর নিশ্চিত করেনি। সংঘর্ষের পর জেলা বিএনপি নেতা আব্দুর রৌফ সহ 18 জনকে আটক করেছে যৌথ বাহিনী। মাদারীপুরে পানিতে পড়ে সিরাজ খান নামের এক টেম্পো চালকের মৃত্যুতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, পুলিশের নির্যাতনে তার মৃত্যু হয়েছে। তবে পুলিশ বলছে, ধাওয়া খেয়ে জুয়ার আসর থেকে পালাতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রাত 9টার দিকে জেলার শিবচর পৌরসভার পূর্ব শ্যামাইল নলগোড়া এলাকায় একটি জুয়ার আসরে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের তাড়া খেয়ে পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে মারা যান সিরাজ। পরে স্থানীয়রা তাকে শিবচর উপজেলা কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে স্বজনদের দাবি, পুলিশি নির্যাতনেই তার মৃত্যু হয়েছে। পাশের বাড়িতে সিরাজ সিদ্ধার করে নাম তার কাছে রুম একটা করে মরে যেতেছে, আপনার ধরে ডাক্তার কাছে নিয়ে যান। আমাদের বলতেছে ওই জ্বরের মধ্যে একজন লোক পড়ে রয়েছে, ওই লোকটা আপনারা ধরে চিকিৎসা করেন। মাদকের আড্ডা সহ জুয়া খেলা হচ্ছে, এটা সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান করে
পুলিশের আগমন টের পাইয়া সকলে দৌড়াদৌড়ি করে, একজন দৌড়িয়া একটি গর্তে পড়ে যায়, সেখানে পানিতে পড়ে সে মারা গিয়েছে। তদন্ত চলছে, তদন্তে যেটা আসবে ব্যবস্থা নেওয়া হবে। এবারে দেশের বাইরের খবর। ভারতের তামিলনাড়ুতে বোমা বানানোর সময় বিস্ফোরণে 2 শিশু সহ 6 জন নিহত হয়েছেন। মঙ্গলবার এই বিস্ফোরণে আরো 3 জন গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিস্ফোরণে 2টি বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরো মৃতদেহ থাকতে পারে বলে পুলিশ আশঙ্কা করছে। প্রায়শই প্রতিপক্ষকে আক্রমণ করতে এই অঞ্চলের অনেক গ্রামবাসী এই ধরনের হাত বোমা তৈরি করে থাকে বলে জানা গেছে। গেল মাসে এই এলাকা থেকে এই ধরনের 25টি বোমা সহ এক যুবককে গ্রেপ্তার করা হয়। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অবরোধে দ্বিতীয় দিনে খুলনা, রাজশাহী ও বরিশালে সংঘর্ষে 10 পুলিশ সহ আহত অর্ধশতাধিক। নাশকতায় গাজীপুর, কিশোরগঞ্জ, চাঁদপুর ও জয়পুরহাটে রেল যোগাযোগ ব্যাহত। অবরোধকারীদের ককটেলে আহত ব্যাংক কর্মচারী আনোয়ারার মৃত্যু। ঢাকা মেডিকেলে যন্ত্রণায় ছটফট করছেন অগ্নিদগ্ধ 4 ড্রাইভার। ব্যাপক সহিংসতায় আবারও অনিশ্চয়তার মুখে দেশের রাজনীতি। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে সমঝোতার তাগিদ বিশ্লেষকদের। এবং বিদ্যমান সংকটে জীবন জীবিকা নিয়ে দিশেহারা নিম্ন আয়ের মানুষ। রাজশাহীতে অসংখ্য শ্রমজীবীর স্থায়ী বেকার হওয়ার আশঙ্কা। দর্শক, এই ছিল এখনকার মতো। যে কোনো সময় যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 এই নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।